রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের অন্যতম শাখা রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম ভবানীপুর তার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান। এই রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যপূর্ণ আশ্রম। এই আশ্রমের সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনে বড় বড় মহারাজদের স্মৃতি বিচলিত আছে এবং শ্রী শ্রী মা শারদার শুভ আশীর্বাদ এই আশ্রমের উপর আছে। এই আশ্রম প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ মিশনের সহ সংস্থাধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ। এর ছাড়াও এই আশ্রমে শুভ পদার্পণ করেছেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী শারদানন্দ, স্বামী সুবোধানন্দজি, স্বামী বিজ্ঞানানন্দ এবং কথামৃতকার শ্রীম মাস্টারমশাই এই আশ্রমে রেগুলার আসতেন এবং পাণ্ডুলিপি দেখতেন এবং এখানে ধর্মচর্চা করতেন। এই আশ্রমে শ্রীরামকৃষ্ণের পূত অস্থি সংরক্ষিত আছে এবং এই আশ্রমে রেগুলার অন্নভোগ দেওয়া হয়। সুতরাং এই আশ্রমে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ। তো সেই রামকৃষ্ণ গদাধর আশ্রমে শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা প্রত্যেক রোববার আমরা প্রাণায়াম চ্যানেলের মাধ্যমে আমরা একটা অনলাইন প্রোগ্রামের চেষ্টা করছি। শুধু তাই নয়, 17 নভেম্বর হচ্ছে আমাদের 100 বছর পূর্তি উৎসব। সেই 17 নভেম্বর সকাল থেকে যে বিশেষ পুজো হবে, ষোড়শোপচারে হোম, সেগুলো প্রাণায়াম চ্যানেল দেখাবে। এছাড়াও বেলুড় মঠের বিখ্যাত গায়ক স্বামী শিবানন্দ মহারাজ সকাল 10টা থেকে 11:30 অনলাইনে গান করবেন এবং ওই 17 নভেম্বর বিকেলবেলা একটা সুন্দর ভক্ত সম্মেলন আয়োজন করা হয়েছে। যে ভক্ত সম্মেলনে সেই ভক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবিধানন্দ মহারাজ এবং আমরা আশা করছি স্বামী বাগীশানন্দ মহারাজ সহ সংবাদক্ষ, তার আশীর্বাণী আমরা পাব এবং স্বামী বলভদ্রানন্দ মহারাজ, স্বামী শাস্ত্রকানন্দ এবং চিকাগোর স্বামী ঈশাকানন্দ এবং নিউ ইয়র্কে স্বামী সৌরভপ্রিয়ানন্দজি সেই ভক্তসঙ্গে উপস্থিত থাকবেন এবং শিবাদিশানন্দ মহারাজ তিনিও গান করবেন। তো এইভাবে আমরা একটা সার্বিকভাবে এই শতবর্ষ উদযাপনে আমরা প্রোগ্রাম আয়োজন করেছি। তো এখন আমি এই রোববারের বিশিষ্ট বক্তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য তাকে আহ্বান করছি এবং আপনারা সকলে এই প্রাণায়াম চ্যানেলের মাধ্যমে এই আনন্দ যজ্ঞে অংশগ্রহণ করুন এবং আনন্দ লাভ করুন, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ। शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्थित्वा প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ একটি বিশেষ দিন এবং বিশেষ উদ্দেশ্যে আজকের এই আপনাদের সামনে আমার উপস্থিতি। নিবেদিতা রূপে
বহু আলোচনা ও বহু রচনা আমার দ্বারা সংগঠিত হয়েছে ঠিকই, কিন্তু আজকের অনুষ্ঠানটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আজ নিবেদিতার পৃথিবীতে আবির্ভাব উপলক্ষে 28শে অক্টোবর সুদূর আয়ারল্যান্ডে 1867 খ্রিস্টাব্দে তার আবির্ভাব হয়। সেই দিনটিকে সামনে রেখেই আজকের আলোচনা। আর যে উদ্দেশ্যে এই আলোচনা, গদাধর আশ্রম কালীঘাট অঞ্চলে একটি বিশেষ রামকৃষ্ণ মিশনের মঠ মিশনের শাখা কেন্দ্ররূপে 1920 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর এই আশ্রমের সূচনা হয়। আমরা জানি রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শিবানন্দজি এর উদ্বোধন করেন এবং বলরাম বসু আত্মীয় যোগেশচন্দ্র ঘোষ মহাশয়ের পুত্র শ্রী গদাধরের অকাল প্রয়াণে তার স্মৃতির উদ্দেশ্যে এই কালীঘাট অঞ্চলে আশ্রমটি প্রতিষ্ঠা হয়। তার শতবর্ষ উপলক্ষে, অর্থাৎ 1920 থেকে আজ 2020, এই শতবর্ষ অতিক্রান্ত এই আশ্রমটিকে সামনে রেখে এবং এই শতবর্ষের আলোয় গদাধর আশ্রম, সেই উদ্দেশ্যেই এবং নিবেদিতার পূর্ণ আবির্ভাব দিনটিকে সামনে রেখেই এই আলোচনার অবতারণা। এই গদাধর আশ্রম আমার খুব প্রিয়, কারণ এই গদাধর আশ্রমে প্রতি মাসে আমি নিবেদিতার উপরে ধারাবাহিকভাবে আলোচনা করতাম এই প্যান্ডামিক সিচুয়েশনের আগে। এখন যেহেতু ভার্চুয়াল সমস্ত অনুষ্ঠান এবং বিভিন্ন উৎসবগুলি সংগঠিত হচ্ছে রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্রে, গদাধর আশ্রমের পক্ষ থেকেও আজকের এই অনুষ্ঠানটি বিশেষ অনুষ্ঠান উপলক্ষেই আপনাদের সামনে অবতারণা। গদাধর আশ্রমের শতবর্ষ এবং নিবেদিতার জন্ম দিনটিকে সামনে রেখে নিবেদিতার যে শক্তি, সেটি কোথা থেকে এসেছিল, শ্রীরামকৃষ্ণ দেবের শক্তি, নিবেদিতার মুক্তি, এই আলোচনাটি আপনাদের সামনে আমার দ্বারা আজকে আলোচিত হবে। ভগিনী নিবেদিতা, যার আয়ারল্যান্ডে জন্মগ্রহণের পরেই যার নাম ছিল মার্গারেট নোবেল, অর্থাৎ মার্গারেট নোবেল আয়ারল্যান্ডের মহিলা এবং আয়ারল্যান্ডে তার জন্ম, সে আয়ারল্যান্ডের মেয়ে। কিন্তু নিবেদিতা ভারতবর্ষের মেয়ে, তার জন্ম ভারতবর্ষে। প্রশ্ন আসতে পারে কিভাবে নিবেদিতার জন্ম ভারতবর্ষে? কারণ স্বামী বিবেকানন্দ নিবেদিতা ভারতবর্ষে আসার পরে, অর্থাৎ 1895 খ্রিস্টাব্দে নিবেদিতার সাথে, অর্থাৎ মার্গারেট নোবেলে লন্ডনে স্বামীজির সাক্ষাৎ হওয়ার পরে প্রায় 3 বছর পরে 1898 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে নিবেদিতা ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে আসার পরে তখনও তিনি মার্গারেট নোবেল। মার্চ মাসের 25 তারিখে নীলাম্বরবাবুর বাগান বাড়িটি তখন রামকৃষ্ণ মঠ মিশনের মূল কেন্দ্র। সেখানে রামকৃষ্ণ মঠ মিশনের শাখা কেন্দ্ররূপে প্রতিষ্ঠিত ওই নীলাম্বরবাবুর বাগান বাড়ি থেকে সামনেই বেলুড় মঠের জায়গাটি কেনা হয়েছে সবে মাত্র। 1898 খ্রিস্টাব্দের 25শে মার্চ স্বামী বিবেকানন্দ ওই ঠাকুর ঘরে নিবেদিতাকে তিনি শিবের পুজো করিয়ে বুদ্ধের মূর্তির সামনে তাকে জাতির উদ্দেশ্যে তথা এই দেশের উদ্দেশ্যে নিবেদন করে তার নামকরণ করেন নিবেদিতা। এদেশের সেবিকা, এদেশের দুহিতা, এদেশের বান্ধবী রূপে নিবেদিতাকে এদেশের জন্য উৎসর্গ করেন। অর্থাৎ মার্গারেট নোবেলের জন্ম হয়েছিল এবং মার্গারেট নোবেল ছিলেন আয়ারল্যান্ডের মেয়ে, নিবেদিতা হল ভারতবর্ষের মেয়ে। তার ভারতবর্ষে জন্ম 25শে মার্চ
98 খ্রিস্টাব্দ নীলাম্বরবর বাগান বাড়িতে ঠাকুর ঘরে তার জন্ম হয়, এটি বলতেই পারি। নিবেদিতার সাথে ঠাকুরের যে আলাপ বা যে কথাটি আমি বলছিলাম, ঠাকুরের শক্তিটি নিবেদিতাকে এদেশে মুক্তির জন্য আমরা ভাবতে পারি। প্রশ্ন আসতে পারে, নিবেদিতার সাথে ঠাকুরের তো সাক্ষাৎ হয়নি, নিবেদিতা যদি এদেশে এসে থাকেন স্বামীজির জীবন আলোয়, স্বামীজির দৃষ্টিতে যদি তিনি ভারতবর্ষকে চিনে থাকেন, ভারতবর্ষকে জেনে থাকেন, সেই উদ্দেশ্যে যদি ভারতবর্ষ তার আশা হয়ে থাকে, তাহলে ঠাকুরের শক্তি তার কাছে আসবে কোথা থেকে? এ প্রশ্ন আসতেই পারে। আসলে নিবেদিতা ভারতবর্ষে আসার অনেক আগেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের তার সাক্ষাৎ হয়েছিল শব্দের মাধ্যমে। এটি হয়তো অনেকের জানা নেই। স্বামী ভূমানন্দের একটি বই রয়েছে, শ্রী শ্রী সারদা দেবীর জীবন কথা বলে। সেই বইটি প্রকাশিত হয় খুব সম্ভবত ওই পেলিকন বলে একটি প্রকাশন সংস্থা সেটি প্রকাশ করে। সেই ভূমানন্দজি ছিলেন স্বামী শারদানন্দজির সেবক, মায়ের বাড়িতে থাকতেন, মাকে দেখার তার সুযোগ হয়েছে। সেই ভূমানন্দজি তার অসাধারণ কাহিনীর মধ্যে মায়ের কাছে নিবেদিতা যে বর্ণনা করেছিলেন সেটি তিনি লিপিবদ্ধ করেছেন ওই বইটির মধ্যে। সেখানে লেখা হয়েছে, নিবেদিতা মায়ের 10-2 বোসপাড়া লেনে যখন যাতায়াত করছেন, 16 নম্বর বোসপাড়া লেনে তিনি থাকতেন এবং মায়ের কাছে রোজ দুবেলা যাতায়াত করতেন। ভক্ত সমাগমে তিনিও তাদের সাথে আলোচনার মধ্যে থাকতেন। সেই নিবেদিতা একদিন মাকে জিজ্ঞাসা করেন যে, যেদিন আলোচনা প্রসঙ্গে মা তাদের বলছিলেন যে ঠাকুর একদিন আবেশবশত দক্ষিণেশ্বরে নহবতে মা তখন থাকতেন, একদিন ঘুমে আচ্ছন্ন অবস্থায় দুপুরে যখন মা খাবারের থালা নিয়ে ঠাকুরের কাছে পৌঁছান, সেই সময় মা তাকে বলেন, কি এই অসময়ে ঘুমোতে শুরু করেছ? ঠাকুর বলেন, না গো, ঘুমাচ্ছিলাম না, যেন আমি কোন দেশে চলে গেছিলাম। সেখানের মানুষগুলি সাদা সাদা, তাদের হৃদয়টি সাদা, তাদের আচার আচরণ সাদা, তাদের ব্যবহারগুলো সাদা, তারা আমাকে কি খাতির আপ্যায়ন করলে। এই কথাগুলি যখন মা ভক্ত সমাগমে বলছেন, তখন নিবেদিতা জিজ্ঞাসা করেন, মা এটি কোন সময় ঘটেছিল, কবে হয়েছিল? মা বলছেন, আমার কি সেগুলি অত মনে হয়েছিল বাবা, তবে কোনো একটি সময়, এমন একটি সময় সেটি হয়েছে, সেটি রথের আগে পরে আমি দক্ষিণেশ্বর তখন ছিলাম, সেই সময় হয়েছে। এবং এই কথাগুলি মাকে যে ঠাকুর বলছেন, নিবেদিতা সেই কথাগুলি সূত্র ধরেই তিনি তার ডায়েরিতে লেখা কাহিনীর কথা তার মনে পড়ছে। অর্থাৎ 1885 খ্রিস্টাব্দ অথবা তার আগে পরে কোনো একটি সময়ে দক্ষিণেশ্বরে ঠাকুরকে মা যখন ওই খাবার পরিবেশন করতে এসেছেন, সেই সময় ঠাকুর মাকে সেটি বলেছিলেন। অর্থাৎ নিবেদিতা ডায়েরি দেখে সেটি মিলিয়ে দেখেছেন, সেই সময় তিনিও স্বপ্নে দর্শন করেছেন ঠাকুরকে। ওই ভারতবর্ষের এক যোগী তথা সন্ন্যাসী, ওই খোঁচা খোঁচা দাড়ি, যার ওই অর্ধনগ্ন, তার বুকের মধ্যে সামান্য একটি চাদর আবৃত রয়েছে, পুরো শরীরটি ঢাকা ছিল না, স্বল্প তার বসন। কিন্তু পরবর্তীকালে স্বামীজিকে তার যে স্বপ্নে দর্শন পুরুষটির কথা তিনি নিবেদিতা স্বয়ং স্বামীজিকেও জিজ্ঞাসা করেছিলেন। স্বামীজি তখন তাকে বলেছিলেন, ইনি আমার গুরু, আমার মুখ থেকে যে সমস্ত কথাগুলি তোমরা শুনছ, এগুলি আসলে সবই তাহার কথা। অর্থাৎ স্বামী বিবেকানন্দ তোমার স্বপ্নে দর্শন পাওয়া যে মূর্তিটি, যে ভারতীয় সন্ন্যাসীটির কথা তুমি বলছো, সেই ভারতীয় শান্তি আর কেউ নয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব। অর্থাৎ তার 12 বছর পরে অন্তত নিবেদিতা ভারতবর্ষে এসেছেন। ভারতবর্ষে তার স্বামী বিবেকানন্দের পার্শ্ব বন্ধুদের বা তার গুরু ভাইদের সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং সকলের মুখ থেকে শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে যখন আলোচনা শুনছেন, তখন সেই সময়তেই
তার শ্রীরামকৃষ্ণ দেবের কথা মনে পড়ছে। অর্থাৎ সেই শ্রীরামকৃষ্ণ দেব অনেক আগেই তাকে স্বপ্নে দর্শন দিয়েছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবকে স্বপ্নে দর্শন পেয়েছেন বলে তার আনন্দ এবং শক্তি যে তিনি পেয়েছেন সেটি তার নিজের চিন্তার মধ্যেও ছিল। এইবার আসা যাক নিবেদিতা এদেশে এসে কি কি করলেন। প্রথম 1.5 বছর কাটিয়েছেন। প্রথম 1.5 বছর কাটানোর মধ্যে কি কি করলেন। প্রথমে তিনি অল্প দিনের মধ্যে ইংরেজি ভাষার থেকে বাংলা ভাষাটি শেখার চিন্তা করলেন। সেখানেও তার ঠাকুরের সাথে তার পরিচয়। অর্থাৎ স্বামী স্বরূপানন্দজি এবং স্বামী সদানন্দজিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল নিবেদিতাকে তাড়াতাড়ি বাংলা শিখিয়ে দেওয়া, কারণ ভাষাটা অন্তরায় হতে পারে। একটি দেশের মানুষের যখন জনগণের সেবা করতে এসেছেন, সে দেশের সেবার উদ্দেশ্যে আসার পরে তাদের সাথে যদি সেবার জন্য যদি ভাষাটি অন্তরা হয়, সেই সেবাটি ঠিক মতো হবে না। তাই স্বামীজি থেকে বুঝতে পেরেছিলেন এদেশের ভাষাটি তথা বাংলায় যেখানে তিনি রয়েছেন, কলকাতায় বিশেষ করে বাঙালিদের বাংলা ভাষাটি যদি তিনি আয়ত্ত করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষী তথা বাংলার মানুষের সেবা করা সম্ভব হয়ে উঠবে না। তাই স্বামী স্বরূপানন্দজিকে তিনি বাংলা শেখার দায়িত্ব দিয়েছিলেন নিবেদিতাকে। কিন্তু নিবেদিতাকে বাংলা শেখাবার জন্য স্বরূপানন্দজি কী অস্ত্র ব্যবহার করলেন। প্রথমে যেটি ব্যবহার করলেন সে ঠাকুরের জীবন বাণী সম্বলিত একটি পুস্তক। স্বরূপানন্দজি তাকে বললেন, যদি এই বইটি তুমি ইংরেজি থেকে বাংলা থেকে অনুবাদ করতে পারো, সেদিন বুঝবো যে তোমার বাংলা শেখা হয়েছে। অর্থাৎ বাংলা শেখার প্রথম সোপান তথা মাধ্যম যেটি ঘটল সেটি শ্রীরামকৃষ্ণ দেবের জীবনকে সামনে রেখেই। নিবেদিতাকে 11ই মার্চ 1898 যখন জাতির উদ্দেশ্যে স্বামীজি সমর্পণ করছেন, জাতির সেবায় তিনি নিয়োগ করছেন, জাতির সাথে পরিচয় করে দেওয়ার জন্য যখন স্টার থিয়েটারে তিনি গেছেন, সেখানে নিবেদিতাকে ভারতবর্ষের সম্পর্কে এবং বিদেশে ভারতবর্ষের প্রতি ধারণাটি কী সেই রকম আলোচনার মধ্যে নিবেদিতাকে যখন স্টার থিয়েটারের হলের মধ্যে প্রবেশ করিয়েছেন, তখন নিবেদিতা আলোচনাটির শেষে জয়তী শ্রীরামকৃষ্ণ বলে শেষ করছেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে তার জীবনের সঙ্গী হিসাবে তিনি ধরে রেখেছেন। এইবার আসা যাক নিবেদিতা তার জীবন থেকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করি। প্রথম তিনি 1.5 বছর কাটিয়েছেন। নিবেদিতা এসেছেন ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের আহ্বানে 1898 খ্রিস্টাব্দে 28 জানুয়ারি। তখন থেকে তিনি 1.5 বছর প্রথমে ভারতবর্ষে কাটিয়েছেন। যে কাজগুলি করলেন, প্লেগ রোগে এদেশের সেবায় ঝাঁপিয়ে পড়া। তার আগে তিনি ভারতবর্ষ গোটা ঘুরেছেন স্বামীজির সাথে। 11ই মে 1898 খ্রিস্টাব্দে স্বামীজি ভারতবর্ষ, উত্তর ভারত তথা ভারতবর্ষের সমাজ সংস্কৃতি এদেশের মানুষের সাথে তার পরিচয় ঘটিয়ে দিয়েছেন এবং এদেশের হিমালয় তথা দেব দেবীদের যে আবাস, সেই হিমালয়কে দর্শন করিয়ে এনেছেন। পূর্ণাঙ্গ ভারতবর্ষকে একদিন পর্যন্ত স্বামী বিবেকানন্দের মুখ থেকে যেগুলি তিনি শুনেছিলেন সেগুলি চাক্ষুষ করলেন জীবন্ত ভারতবর্ষের সাহায্যে। জীবন্ত ভারতবর্ষ কাকে বলছি না, নিবেদিতা স্বামী বিবেকানন্দকে দেখতে দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে অনুভব করতে করতে উপলব্ধি করেছিলেন যে স্বামী বিবেকানন্দ রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা ছাড়া আর কিছু নয়। তার প্রথম কথাটি ভারতবর্ষ, মাঝের কথাটি ভারতবর্ষ, শেষের কথাটি ভারতবর্ষ, তথা তার দেশের নিরন্ন মুখ্য মানুষগুলি। অর্থাৎ দেশ, দেশমাতৃকা ও দেশের মানুষ মিলেমিশে একাকার হয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের জীবন প্রবাহের মধ্যে। তিনি তার জীবন রসায়নাগারে তিনি যেন মানুষকে নিয়ে, তার দেশের নিপীড়িত মানুষকে নিয়েই তিনি তার যত পরীক্ষা নিরীক্ষা, তাদের সেবায়, তাদের কোথায় ভাবতে ভাবতে তার জীবন আদর্শটি সংগঠিত হয় এবং সেটি সমাপিত হয় তার ওই অল্প 39 বছর জীবন কাহিনীর মধ্যে সেটি আমরা খুঁজে পাই। তিনি আর কি করলেন? প্লেগ রোগীর জন্য ঝাঁপিয়ে পড়লেন। এদেশের জন্য নারী শিক্ষার জন্য স্বামীজি তাকে এনেছিলেন প্রকৃত সিংহিনী রূপে। এদেশের নারী শিক্ষার জন্য মেয়েদের স্কুল খোলা হলো। 2, 3 হচ্ছে মায়ের যে ছবিটি আমরা পূজার আসনে দেখি, ঠাকুর মা স্বামীজির আসন একসাথে দেখি, মায়ের যে ধ্যানস্থ ছবিটি তথা ওই পূজার আসনে যদি বসানো থাকে সেটি কিন্তু নিবেদিতারই তৈরি। তার বাড়িতে ওই 16 নম্বর বোসপাড়া লেনের ছাদে নিবেদিতা অলি ভুলের অনুরোধে একটি মায়ের ছবি তোলা হয়। সেই ছবিটি কিন্তু নিবেদিতার সাহায্যে এবং নিবেদিতার সম্পূর্ণ সহযোগিতায় হ্যারিংটন সাহেব ইংরেজি ফটোগ্রাফারকে নিয়ে এসে সেই ছবির সমস্ত বেশভূষা থেকে আরম্ভ করে সাজসজ্জা, চুলের সমস্ত বিন্যাস সমস্ত কিন্তু নিবেদিতা নিজে হাতে তৈরি করে দিয়েছিলেন। অর্থাৎ মাকে জগৎ সমক্ষে
জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত করার পেছনের কাহিনীটি কিন্তু নিবেদিতার দ্বারাই সংঘটিত হয়েছিল। অর্থাৎ প্লেগ রোগীর সেবা, স্কুল এর সূচনা এবং মায়ের ছবি। তারপরে যেটি আরেকটি ঘটনা, এই যে বেলুড় মঠ যেটি আজকে তৈরি হয়েছে, এই ভারতবর্ষের আধ্যাত্মিক স্ফুরণের কেন্দ্রবিন্দু, যেটি স্বামী বিবেকানন্দ যেটি সম্পর্কে বলেছিলেন ১,৫০০ বছর ব্যাপী এই ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাটি বিশ্বময় ছড়িয়ে পড়বে এই বেলুড় মঠ থেকে, এটি তার কেন্দ্রবিন্দু। শ্রীরামকৃষ্ণদেবকে তিনি কাঁধে করে নিয়ে গিয়ে যেখানে প্রতিষ্ঠিত করেছিলেন সেই বেলুড় মঠ, ১৫ একর তথা ২২ বিঘি জায়গা কেনার সময় নিবেদিতা ভারতবর্ষে আসেন এবং ওই বেলুড় মঠে যে ছোট্ট দুটি রুম সহ জায়গা কেনা হয়েছিল, সেই রুমগুলি তাদের থাকার উপযোগী করে অলি বুল, ম্যাকলাউড এবং নিবেদিতার থাকার ব্যবস্থা হয় প্রথমের দিকে। অর্থাৎ বেলুড় মঠ তৈরির আগেই নিবেদিতাদের আবাসস্থল হয়ে গেছিল ওই বেলুড় মঠ, তাই সেটি খুব তাৎপর্যপূর্ণ। আমি আমার ভাষায় নিবেদিতা ভারতবর্ষে আসা রামকৃষ্ণ মঠ মিশনের লক্ষ্মী স্বরূপা তিনি জানান। তিনি তার ওই ঠাকুরমা স্বামীজির তথা বেলুড় মঠ যেখানে মন্দির আজকে তৈরি হয়েছে, সেই বেলুড় মঠে প্রথম বসবাসকারী কোনো ভারতীয় ছিলেন না, কোনো রামকৃষ্ণ মঠ মিশন সাধু সন্ন্যাসী ছিলেন না। প্রথম বসবাস করার সুযোগ পেয়েছিলেন সেখানে নিবেদিতা, অলিবুল এবং ম্যাকলাউড। অলিবুলের সাথে নিবেদিতা ম্যাকলাউড থেকে ওই জায়গাটির মাহাত্ম্যে নিজে মোহিত হয়ে গেছিলেন। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের অস্থি কলস সহ যে মন্দিরটি প্রতিষ্ঠিত হতে চলেছে, যেখানে স্বামীজি তাকে তার অস্থি কলসটিকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলেন আত্মারামের কৌটা, যেখানে তিনি নিয়ে গিয়ে মাথায় করে কাঁধে করে নিয়ে গিয়ে যেখানে রাখবেন সেই গাছতলাতেই থাকবেন বলে অঙ্গীকার করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। সেই শ্রীরামকৃষ্ণদেবকে সাথে নিয়ে সাথে নিবেদিতারও পথ চলা স্বামীজির সাথে ১৮৯৯ খ্রিস্টাব্দের ২০শে জুন। তারপরে ৫ বছর নিবেদিতা তারপরে আরও ৫ বছর এখানে কাটিয়েছেন। সেটি ১৯০২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে নিবেদিতা পাশ্চাত্য থেকে ফিরে এসেছিলেন। স্বামীজি ফিরে এসেছিলেন ১৯০০ খ্রিস্টাব্দের শেষের দিকে ডিসেম্বরে, কিন্তু নিবেদিতা তার সাথে ফিরেননি। নিবেদিতা ফিরেছিলেন ১৯০২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। ওই ১৯০২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি থেকে তিনি টানা ৫.৫ বছর কাটিয়েছেন। আবার ১৯০৭ খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষ ত্যাগ করেছিলেন বিশেষ কারণে, কারণ সেই সময় ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে নিবেদিতার ভূমিকা এবং স্বাধীনতা সংগ্রামীদের সাথে জড়িয়ে যা আরেকটি অধ্যায়, ফলে তাকে গা ঢাকা দেওয়ার জন্য পাশ্চাত্যে পাড়ি দিতে হয়। সেই ইতিহাস আমাদের পরে আলোচনার মধ্যে হয়তো আসবে। এইবার দেখা যাক নিবেদিতার প্রথম ১.৫ বছর কী করেছিলেন। প্রথম ১.৫ বছর ভারতবর্ষে এসে তিনি ভারতবর্ষের সাথে পরিচিত হয়েছিলেন, ভারতবর্ষের সমাজের সাথে পরিচিত হয়েছিলেন, ভারতবর্ষের মানুষের সাথে পরিচিত হয়েছিলেন, এই ভূমির সাথে পরিচিত হয়েছিলেন, দেবদেবীর সাথে পরিচিত হয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ দেবীর সাথে পরিচিত হয়েছিলেন, মা শারদা দেবীর সাথে পরিচিত হয়েছিলেন। সর্বোপরি এদেশের মানুষ, সমাজ, সংস্কৃতি, সভ্যতার সাথে নিবেদিতা পরিচিত হয়েছিলেন। এবং তার পরের ৫.৫ বছর কী করলেন? ১৯০২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস থেকে এসে যে ১৯০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কাটিয়েছেন, ৫.৫ বছরে তিনি যেটি করলেন, ভারতবর্ষের মানুষের সাথে ভারতবর্ষের পরিচয় ঘটিয়ে দিলেন। ভারতবর্ষের মানুষ যেন ঘুমিয়েছিল, এদেশে জন্মেছে, এদেশের আদর্শ, এদেশের সংস্কৃতি, এদেশের সভ্যতাকে তারা যেন ভুলে রয়েছে। একটা ঘুমন্ত জাতিকে তিনি যেন জাগিয়ে দিলেন, তাকে স্মরণ করিয়ে দিলেন, তোমরা এই ভারতবর্ষে পূর্ণভূমিতে তোমরা জন্মগ্রহণ করেছিল, তোমরা তাই তোমরা এদেশকে ভুলে আছো, তোমরা সেই সুপ্ত নিদ্রা ত্যাগ করে তোমরা জেগে উঠো, প্রকৃত ভারতবাসী হয়ে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করো, ভারতবর্ষের গৌরবে গৌরবান্বিত হও। নিবেদিতা ভারতবর্ষের মানুষকে সেই আশা জাগিয়ে তাদেরকে সেই সুপ্ত ঘুমন্ত জাতিটিকে জাগিয়ে দিলেন নিবেদিতা। অর্থাৎ ৫.৫ বছরে ভারতবর্ষের মানুষের সাথেই ভারতবর্ষের পরিচয় ঘটিয়ে দিলেন। আগের ১.৫ বছর তিনি ভারতবর্ষের সাথে পরিচিত হয়েছেন, ভারতবর্ষের সাথে তিনি যোগসূত্র বেঁধেছেন। পরের ৫.৫ বছর তিনি ভারতবর্ষের মানুষের সাথেই ভারতবর্ষের যোগ ঘটিয়ে দিলেন। তিনি যেটি করেছেন সবচেয়ে মজার ব্যাপার, ভারতবর্ষের শিল্প, অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাভেল, অসিত হালদার, নন্দলাল বসু তাদেরকে ভারতীয় শিল্প এবং শিল্পচর্চায়, শিল্প ভাবনায় উদ্বুদ্ধ করলেন। ভারতবর্ষের মধ্যেই সেই শিল্প ভাবনাটি রয়েছে,
সেটি জাগ্রত করে দিলেন এই শিল্পী ভারতীয় শিল্পীদের মধ্যে। জাতীয়ভাবে ভারতের শিল্প ভাবনাটিকে নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাভেল এদের সকলকে তিনি ভারতীয় ভাবনায় শিল্প আন্দোলন গড়ে তুলতে সাহায্য করলেন। ভারতবর্ষের সংস্কৃতি ইতিহাসে, সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং দীনেশচন্দ্র সেন মহাশয়কে কবি এবং সাহিত্যিক দৃষ্টিতে তাদেরকে উদ্বুদ্ধ করলেন ভারতীয় সাহিত্য এবং সংস্কৃতিতে জাগ্রত করার উদ্দেশ্যে। বিজ্ঞানে জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল রায় এদেরকে তিনি ভারতীয় ভাবনায়, ভারতীয় চিন্তায় বিজ্ঞানের উন্মেষ ঘটাতে সহযোগিতা করলেন। নিবেদিতা যদি না আসতেন ভারতবর্ষে, জগদীশচন্দ্র বসুর যে জীবন কাহিনী সেখানে দেখব তিনি স্বীকার করছেন যে আমি জগদীশচন্দ্র বসু থাকতাম, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর পূর্ণতা পেত না যদি নিবেদিতা আমার পাশে না থাকতো। নিবেদিতা জগদীশচন্দ্র বসুর বহু বইকে জগতের সমক্ষে সেটি পরিচিত করার উদ্দেশ্যে নিবেদিতা ভীষণভাবে সহযোগী ছিলেন। প্ল্যান রেসপন্স, লিভিং নন লিভিং, কম্পারেটিভ ইলেকট্রোফিজিওলজি, এই সমস্ত বইগুলিকে নিবেদিতা জাতির উদ্দেশ্যে তথা বিজ্ঞান জগতের মানুষের কাছে সুপরিচিত করার উদ্দেশ্যে তিনি সেগুলিকে অনুবাদ করেছেন এবং সেগুলিকে সমাজ সমক্ষে নিজের মতো তৈরি করে সমাজকে সেগুলি জগদীশচন্দ্র বসুর উপহারটিকে নিজে সাজিয়ে দিয়েছেন বিজ্ঞান জগতের মানুষের উপলব্ধির জন্য। নিবেদিতার অবদান তাই ভারতবর্ষের শিল্প সংস্কৃতি বিজ্ঞান জগতের মানুষেরা, সাহিত্যের মানুষেরা কখনো ভুলতে পারেন না। তারপরে যেটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এই যে আমরা আজকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে গর্ব অনুভব করছি, বলছিলাম ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে নিবেদিতার ভূমিকা কেবলমাত্র এদেশীয় কোনো শক্তি নয়, যেন পাশ্চাত্যের সমস্ত শক্তি পুঞ্জীভূত হয়ে এই পরাধীন জাতিকে স্বাধীন করার উদ্দেশ্যে নিবেদিতার শক্তিটি সম্পূর্ণভাবে এদেশের উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সক্রিয় হয়ে উঠেছিল। সেই ইতিহাস জানতে গেলে আমাদের অবশ্যই যেতে হবে স্বামী বিবেকানন্দের মৃত্যুর অল্প দিনের মধ্যেই। স্বামীজির যখন শরীর চলে যায় 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই, তার একটা স্মরণসভা তৈরি হয় ভবানীপুর অঞ্চলের একটি স্কুলে, সাউথ সুবারবান স্কুলে। সেখানে রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেন। নিবেদিতা এই স্মরণসভাতে বক্তব্য রাখা শেষে রবীন্দ্রনাথ তাকে প্রশ্ন করেন, তোমার এর পরের হোয়াট ইজ ইউর নেক্সট প্রোগ্রাম? তোমার জীবনে যে মানুষটিকে দেখে তার দেশে এসে পৌঁছানো, সেই মানুষটি আজ তোমার সেই কি ইচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? নিবেদিতা বললেন, আমার দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই। আমার যে দেশকে তিনি সেবার উদ্দেশ্যে আমাকে উৎসর্গ করেছিলেন সেই আমার আসল কাজ। সেখানে তিনি বললেন যে কথাটি, সেটি খুব প্রাসঙ্গিক। তিনি বললেন, মাই টাস্ক ইজ অ্যাওয়েক দ্য নেশন। এই জাতিকে জাগানোই হচ্ছে আমার স্বপ্ন এবং আমার উদ্দেশ্য। রবীন্দ্রনাথ খুব আনন্দ পেয়েছিলেন। ওই 1902 খ্রিস্টাব্দের জুলাই মাসের পর থেকে আমরা যদি লক্ষ্য করে দেখব, নিবেদিতা ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দৌড়েছেন। কখনো বোম্বাই, কখনো মাদ্রাজে, কখনো পুনেতে, কখনো বরোদায় অরবিন্দের কাছে গিয়ে পৌঁছেছেন, পাটনায় গিয়ে পৌঁছেছেন যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য। সেই উদ্বুদ্ধতার প্রতিটি শব্দের মধ্যে যে কথাগুলি লুকিয়েছিল সেগুলি তিনি প্রতিটি যুব সমাজের ক্ষেত্রে যে শব্দগুলি বারবার ব্যবহার করতেন, সেটি ইউ অল আর রিকোয়ার ফার্স্ট টু নো অ্যাবাউট ইউর মাদারল্যান্ড, গ্রেট মাদারল্যান্ড, গ্রেট মাদার ভারতবর্ষ। ইউ গো রাউন্ড হার, you know her people, you know her literature, you know her customs, you know her tradition, you respect her as your mother, as your father. You just respect, not only that, you just পূজা, এই দেশমাতৃকার পূজা করো। এই দেশমাতৃকার পূজা করার উদ্দেশ্যে যুব সমাজকে তিনি আহ্বান জানাচ্ছেন। তিনি মেদিনীপুরে গেছেন। মেদিনীপুর শহরে গিয়ে মহিলাদের নিজেদের সক্রিয় হওয়ার জন্য, তিনি স্বনির্ভর হওয়ার জন্য, আত্মনির্ভরশীল হওয়ার জন্য তারা কিভাবে দেশের স্বাধীনতা রক্ষায় ঝাঁপিয়ে পড়বে সেই উদ্দেশ্যে নিবেদিতা তাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাদেরকে যুদ্ধ চালানোর জন্য কিভাবে অস্ত্রশস্ত্র ব্যবহার করবে, কিভাবে তারা ব্যায়ামের দ্বারা কিভাবে তারা অস্ত্র চালনা করবে, সেগুলি নিবেদিতা মেয়েদের শিখিয়ে দিচ্ছেন। সেদিনের মেদিনীপুরে সুপতি রায়চৌধুরী
প্রফুল্ল গুহ, অন্নদা রায় তারা অবাক হয়ে গেছিলেন। তারা প্রশ্ন করেছিলেন এবং নিজে নিজে তারা যখন দেখছেন যুব সমাজের প্রতি বক্তব্য রাখতে গিয়ে নিবেদিতা যেসব কথাগুলি ব্যবহার করছেন যেন ব্রিটিশের কোনো গুপ্তচর নয়তো, তারা ভাবতে শুরু করে। বক্তৃতার মধ্যে অনেক লোক সরে যায়। 3-4 দিন ধরে মেদিনীপুর শহরে তিনি বক্তব্য রাখছেন। যখন দেখছেন লোক হালকা হয়ে যাচ্ছে তখন নিজে বলেন, হ্যাঁ যাক, যারা সত্যিকারের দেশকে ভালোবাসে তারাই থাকবে, বাকিরা সকলে চলে যাবে। নিবেদিতার শেষের দিকে সব কথাগুলি শুনতে শুনতে যুব সমাজ যেভাবে উদ্বুদ্ধ হয়েছিল, সুপতি রায়চৌধুরী তার জীবন কাহিনীতে অসাধারণভাবে বর্ণনা করছেন। সেখানে সুপতি রায়চৌধুরী বলছেন, আমার অবাক লাগছে, আমরা ভারতবর্ষে জন্মেছি, আমাদের দেশ স্বাধীন করার জন্য আমাদের ভাবনাটি তিনি ভাবিত করে আমাদেরকে দেশ স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করছেন, ভাবা যায় না। মেদিনীপুরের যুবক সেদিনে হেমচন্দ্র কাননগো অন্তরে নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন। এই হেমচন্দ্র কাননগো মেদিনীপুরের এক জাতীয় স্কুলের অঙ্কনের শিক্ষক ছিলেন। এই হেমচন্দ্র কাননগো ইতিহাস যদি পড়ি আমরা দেখব, হেমচন্দ্র কাননগোই নিবেদিতার দ্বারা উদ্বুদ্ধ হয়ে প্যারিসে চলে গিয়েছিলেন। ফ্রান্সের প্যারিসে গিয়ে বোমা তৈরি শিখতে গিয়েছিলেন। নিবেদিতা তাকে সিনফিন দলের কায়দায় বিদেশ থেকে বোম বাঁধা তৈরি করে এসে এদেশের জন্য জীবন উৎসর্গ করতে তাকে পাঠিয়ে দিয়েছিলেন। এই হেমচন্দ্র তার অর্থ ছিল না, তার জমি জায়গা সমস্ত বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলেন। দেশকে ভালোবাসা নিবেদিতার দ্বারা কিভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন হেমচন্দ্র কাননগো তার জ্বলন্ত উদাহরণ। বারিন ঘোষকে আমরা দেখেছি, অরবিন্দের ভাই, এবং কানাইলাল জগদীশচন্দ্র বসুর ল্যাবরেটরিতে ক্ষুদিরাম প্রফুল্ল চাকির যে বম নিয়ে তারা কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে মুজফ্ফরপুরে চলে গেছিলেন। রায়ের যে ল্যাবরেটরি নিবেদিতার দ্বারাই বম তৈরি শুরু হয়েছিল প্রেসিডেন্সি কলেজে। ভাবতে অবাক লাগে, বাঘের ঘরেই ঘোগের বাসা। ব্রিটিশ শাসনের ব্রিটিশদের দ্বারা পরিচালিত প্রেসিডেন্সি কলেজে যার জন্য আন্দোলন করেছিলেন জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্ল রায়ের নিজস্ব তাদের ল্যাবরেটরির জন্য আন্দোলন করেছিলেন, নিবেদিতা সহযোগিতা করেছিলেন। সেই ল্যাবরেটরিতে পরবর্তীকালে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়। সেখানেই ওই ল্যাবরেটরিতে তার বোম বাঁধা তৈরি করেন এবং তারকেশ্বর চক্রবর্তী করে এক বিখ্যাত মানুষ সেই বোম বাঁধতে গিয়ে বোম বাঁধার সময় এবং বোম তৈরির সময় বোমের শক্তি পরীক্ষার সময় ওই বোমের শক্তি পরীক্ষার সময় তিনি মারা যান। ওই বোমকে নিয়েই 30 এপ্রিল 1908 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি চলে যায় মুজফ্ফরপুরে কিংসফোর্ড সাহেবকে মারতে গিয়ে। তারা যদিও সফল হতে পারেনি, মিস কেনেডি এবং মিসেস কেনেডি নামে 2 মহিলাকে মেরে ফেলেন, কিন্তু ইংরেজকে মেরেছেন তাতেই তাদের আত্মসন্তুষ্টি। ক্ষুদিরামের ফাঁসি যখন হয়, এই নিবেদিতা 1907 খ্রিস্টাব্দে যখন সমস্ত ব্রিটিশ প্রশাসন তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে, নিবেদিতা অরবিন্দের নির্দেশে এদেশ ছেড়ে চলে যায়। অরবিন্দ বোস, বারিন ঘোষ এরা সকলেই কিন্তু যুগান্তর সম্পাদক যুগান্তর পত্রিকার যিনি সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দের ছোট ভাই, তারা সকলেই নিবেদিতার দ্বারা যেভাবে উদ্বুদ্ধ হয়েছিলেন 16 নম্বর বোসপাড়া লেনে নিবেদিতার কাছে থেকে দেশ স্বাধীনতার যে মন্ত্র তারা গ্রহণ করেছিলেন তারা সফল করার উদ্দেশ্যে যেভাবে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। রামানন্দ চট্টোপাধ্যায় তার বিখ্যাত বই তিনি যে রচনা করেছিলেন তাতে তিনি লিখেছেন যে এদেশের মানুষ সত্যি নিবেদিতাকে যদি না পেতেন দিশেহারা হয়ে যেত স্বাধীনতার ইতিহাসে। সিনফিন দল যেভাবে তৈরি হয়েছিল আয়ারল্যান্ডে দেশ স্বাধীন করার জন্য, পরাধীন দেশ আয়ারল্যান্ডে নিবেদিতার যারা দাদু, মামা দাদু হ্যামিল্টন সাহেব এবং তার পিতা প্রত্যেকেই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। সেই সিনফিন দলের নিবেদিতাও সদস্য ছিলেন। এই নিবেদিতা সেখান থেকে কায়দা কলম সেজে ভারতীয় স্বাধীনতার যে উদ্বুদ্ধ করেছিলেন সেই ইতিহাস করে আমাদেরকে উদ্দীপ্ত করে। নিবেদিতা এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীর জন্য যেভাবে পাশে থেকেছেন সেটি এক নতুন ইতিহাস। যারা জানি না আমরা তারা হয়তো সেটিকে অনুভব করার চেষ্টাও করি না, কিন্তু নিবেদিতার জীবন নিয়ে যারা চর্চা করে তারা জানেন নিবেদিতা কীভাবে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে কীভাবে দেশকে উদ্বুদ্ধ করেছিল। আমরা জানি ওই 1907 খ্রিস্টাব্দে ভূপেন্দ্রনাথ দত্তকে অ্যারেস্ট করতে এসেছিল। 16ই জুন একটি বিখ্যাত রচনা যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়, 2টি লেখা। একটি লেখার নাম ভয়ভঙ্গ, অপরটির নাম লাঠৌষধি। এই 2টি লেখা ব্রিটিশদের টনক নাড়িয়ে দেয়। তারা এই পত্রিকার সম্পাদককে খুঁজে পাওয়ার জন্য জামিল লেনে পৌঁছায় যুগান্তর অফিসে। তৎকালীন বেশ কয়েকজন সম্পাদকীয় দপ্তরে থাকতেন, তার মধ্যে বারিন ঘোষ ছিলেন অন্যতম।
দ্বিতীয় ছিলেন ভূপেন দত্ত। ভূপেন দত্ত সেই সময় জামালপুরে গিয়েছিলেন নিবেদিতার নির্দেশে। সেখানে হিন্দু মুসলমানের রাইট লাগিয়ে দেওয়ার উদ্দেশ্যে, হিন্দু মুসলমানদের বিভেদ ঘটিয়ে দেওয়ার জন্য ইংরেজরা যে বুদ্ধি খাটিয়েছিল, হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, সেটি সরেজমিনে তদন্ত করে যুগান্তরে লেখার জন্য ভূপেন দত্তকে পাঠিয়েছিলেন নিবেদিতা। কিন্তু ফিরে আসার আগেই যুগান্তর অফিস তছনছ করে, ইংরেজরা ভাঙচুর করে, ভূপেন দত্তকে খুঁজে পায় না। কিন্তু ভূপেন দত্ত জুলাই মাসের প্রথম সপ্তাহে যখন ফিরে এলেন, ওই ভয়ভঙ্গ এবং লাঠৌষধি যে লেখা দুটি সরুজনে প্রকাশিত হয়েছিল, জুন মাসের 3 তারিখ খুব সম্ভবত, ভূপেন দত্তকে ব্রিটিশ প্রশাসন অ্যারেস্ট করে। কিন্তু অ্যারেস্ট করার পরেই সংবাদপত্রে প্রকাশিত হয়ে গেল ভূপেন দত্তের জন্য 10,000 টাকা জামিনদার লাগবে, নচেত তার লাইফ লং কারাবাস হবে। ভূপেন দত্ত জেলের মধ্যে চলে যাবে। শাহিনহুর আইনি আদালতে তার বিচার শুরু হয়েছে। 10,000 টাকা জামিন দিতে হবে, নচেত তার জেল হয়ে যাবে। প্রকাশ্য দিবালোকে নিবেদিতা ছুটতে ছুটতে গিয়ে পৌঁছে গিয়েছিলেন সেই শাহিনহুর আদালতে, যেখানে 124-এর আইপিসিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার বিরুদ্ধে নিবেদিতা দাঁড়িয়ে বললেন, হোয়াট এভার মানি ইজ রিকোয়ার্ড, আই এম রেডি টু পে দ্যাট অ্যামাউন্ট। কিন্তু অবশেষে সেই পয়সা লাগেনি। স্বামী বিবেকানন্দ 2 মাসতুতো ভাই সেই 10,000 টাকা 10,000 টাকা দিয়ে ভূপেন দত্তকে কারাগার থেকে মুক্ত করে। যদিও তাকে শর্ত হিসেবে দেওয়া হয়েছিল তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে বা তাকে গুপ্তভাবে থাকতে হবে, স্বাধীনতার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকবেন না। নিবেদিতার সেই প্রকাশ্য দিবালোকে ব্রিটিশের রক্তজাল রয়েছে। ব্রিটিশ ইংরেজদের লন্ডনে যিনি পড়াশোনা করেছেন, আয়ারল্যান্ডের সেই মহিলা, নিবেদিতার এই হেন আচরণে সাদা চামড়ার মানুষকে ব্রিটিশ প্রশাসন ভালো চোখে দেখল না। তারপর থেকে তার পরের দিনেই একটি বিখ্যাত ইংরেজি পত্রিকা, সেই পত্রিকাতে ইংলিশ ম্যান, সেই পত্রিকাটির নাম, বিখ্যাত পত্রিকা, কলকাতা থেকে প্রকাশিত হতো, সেই পত্রিকার প্রথম পাতাতে লেখা হলো দ্য ট্রেটর। ট্রেটর শব্দটির মানে দেশদ্রোহী। নিবেদিতাকে দেশদ্রোহী আখ্যায়িত করা হলো। ভাবা যায় না, ব্রিটিশ প্রশাসন তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করলো। যেখানে যায় নিবেদিতার পেছনে গুপ্তচর লেগে থাকে। অরবিন্দ বলল, যে কোনো মুহূর্তে তোমাকে, যে কোনো অজুহাতে তোমাকে অ্যারেস্ট করতে পারে। নিবেদিতা বাধ্য হলেন রাতের অন্ধকারে বোম্বাই বন্দর থেকে 1907 খ্রিস্টাব্দের জুলাই মাসে শেষের দিকে রওনা হয়ে গেলেন পাশ্চাত্যের উদ্দেশ্যে। 2 বছর সেখানে ছিলেন। সেখানে কি বসে থাকতে পারেন? সেখানে গিয়ে তিনি যা করলেন আর এক বিখ্যাত কাহিনী। সাভারকারের বক্তৃতা, নিবেদিতার লেখা, নীলাস ছদ্মনামে, ভক্স ইগনোটা ছদ্মনামে নিবেদিতা আমেরিকা এবং ইংল্যান্ডের বিভিন্ন পত্রপত্রিকায় যেভাবে রচনা লিখতে শুরু করলেন, তাতে উদ্বুদ্ধ হলেন। ইন্ডিয়া হাউস বা ইন্ডিয়া হোম নামে লন্ডনে যে বিখ্যাত ছাত্রদের জন্য ছাত্রাবাস তৈরি হয়েছিল, সেখানে পাঞ্জাবের বেশ কিছু যুবক তারা ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়েছিলেন। তারা সাভারকারের বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হয়েছিলেন, নিবেদিতার লেখায় উদ্বুদ্ধ হয়েছিলেন। ব্রিটিশ প্রশাসনের এপিসির চেয়ারম্যান ছিলেন লর্ড কার্জন উইলি। তাকে মারার উদ্দেশ্যে জাহাঙ্গীর হলে গিয়ে সমবেত হলো বিখ্যাত আমাদের মদনলাল ধিংলা, এক পাঞ্জাবি যুবক। তিনি 1909 খ্রিস্টাব্দের একটি বিশেষ দিনে জাহাঙ্গীর হলে গিয়ে কার্জন উইলিকে গুলি করলেন। এক পার্সি যুবক লাল কাকা বলে দুজনকেই হত্যা করে গুলি করে মারলেন। ধরা পড়ে গেলেন মদনলাল ধিংড়া। 17ই আগস্ট 1909 খ্রিস্টাব্দে ফাঁসি হয়ে গেল মদনলাল ধিংড়া ওই পেন্টাগন লন্ডনের জেলেতে। এগুলির সব পেছনে অবদান যার, তার নাম নিবেদিতা। অর্থাৎ পাশ্চাত্যে গিয়েও থেমে থাকতে পারলেন না। ব্রিটিশদের ভারত শাসনকে মুক্ত করতে ভারতবর্ষের দিকে তার আবার দৃষ্টি। 1909 খ্রিস্টাব্দে নিবেদিতা আবার চলে এলেন চুপি চুপি ভারতবর্ষে। কিন্তু এরপরে যে 1909 খ্রিস্টাব্দের পর থেকে নিবেদিতার 1911 সাল পর্যন্ত ভারতবর্ষে থাকা, সেই ইতিহাস কেবলমাত্র ভারত উপলব্ধি, ভারত আত্মার উপলব্ধি, ভারত চিন্তার উপলব্ধি। প্রথম 1.5 বছর ভারতবর্ষকে চিনেছেন, ভারতবর্ষের সমাজকে জেনেছেন, ভারতবর্ষের মানুষের সাথে পরিচিত হয়েছেন, ভারতবর্ষের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হয়েছেন, ভারতবর্ষের হিমালয় গিয়ে পরিচিত হয়েছেন ভারতবর্ষের সভ্যতা আধ্যাত্মিকতার সম্পর্কে। কিন্তু পরের 5.5 বছর 1902 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস থেকে 1907 খ্রিস্টাব্দে জুলাই মাস পর্যন্ত 5.5 বছর কী করেছেন? তিনি ভারতবর্ষের মানুষকেই
ভারতবর্ষের মানুষকেই ভারতবর্ষের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন নিবেদিতা। একজন ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত মহিলা ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের ভারতীয়ত্ব বোধে সমৃদ্ধ করছেন। এই ইতিহাস ভারতবর্ষে বিরল দৃষ্টান্ত। 5.5 বছর কেটে গেল। আবার তারপরে যখন নিবেদিতা 1909 খ্রিস্টাব্দে আসলেন, 1909 খ্রিস্টাব্দ থেকে 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত আমৃত্যু। এই অক্টোবর মাসে তার শরীর চলে যায়, আমরা জানি। অক্টোবরেই তার জন্ম, 28 অক্টোবর তার জন্ম, আর 13 অক্টোবর তার শরীর চলে যায় 1911 সালে। এই অক্টোবর মাসটি তাই বিখ্যাত, পুজোর মাস, আমরা জানি। নিবেদিতা ভারতবর্ষকে যেভাবে নাড়িয়ে দিয়েছেন সভ্যতা সংস্কৃতির ইতিহাসে, বিজ্ঞানের ইতিহাসে, অবনীন্দ্রনাথ ঠাকুরকে তার শিল্প সংস্কৃতির ইতিহাসে, হ্যাভেলকে সংস্কৃতির ইতিহাসে, নন্দলাল বসুকে সংস্কৃতির ইতিহাসে, অসিত হালদারকে সংস্কৃতির ইতিহাসে, জগদীশচন্দ্র বসুকে, প্রফুল্ল রায়কে বিজ্ঞানের ইতিহাসে সমৃদ্ধ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনেশ সেনকে সাহিত্যের ইতিহাসে সমৃদ্ধ করেছেন। পৃথিবীর ইতিহাসে একটি দেশকে অপর দেশের কোনো মানুষ এসে তার নিজের ভাবনায় ভাবিত করে তার জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করা একমাত্র নিবেদিতার দ্বারাই বোধহয় সেটি সম্ভব হয়েছিল। সেটি নিবেদিতাই করেছিলেন। 1911 খ্রিস্টাব্দের এই অক্টোবর মাসটি পুজোর মাস। সে বছর দুর্গাপুজো পড়েছিল 29 সেপ্টেম্বর থেকে পুজো শুরু হয়। নিবেদিতা জগদীশচন্দ্র বসুর ভগ্নিপত, তার ওয়াইফ অবলা বসুর ভগ্নিপত, তাদের বাগান বাড়ি দার্জিলিংয়ে, আমরা জানি রায়ভিলা। সেই রায়ভিলাতে গিয়ে পৌঁছেছেন তাদের প্রতি বছর সঙ্গী হয়ে, যেমন পুজোর সময় পুজোর ছুটি কাটাতে যান, সে বছর নিবেদিতা সেখানে পুজোর ছুটি কাটাতে গিয়েছিলেন। পুজোর ছুটি কাটাতে গিয়ে সেখানে রক্ত আমাশায় ভুগে নিবেদিতা সেখানে 13 অক্টোবর নিবেদিতার প্রাণবায়ুটি নিভে গিয়েছিল। কিন্তু যাওয়ার আগে তিনি অবলা বসুর কোলে মাথা রেখেছিলেন। সেই অবলা বসু, লেডি অবলা বসু, জগদীশচন্দ্রের স্ত্রী, এক সময় লন্ডনে থাকার সময় এই অবলা বসুর তিনি কত সেবা করেছেন। সেই অবলা বসু মনে মনে ভাবছেন, আমি ও নিবেদিতাকে শেষ সময় সেবা করতে পেরে নিজে ধন্য। ভারতবর্ষের হিমালয়ের করে এই হিমালয় দুহিতা নিবেদিতা যেন ভারতবর্ষে এসেছেন। এই অগ্নিকন্যা তথা ভারতবর্ষের এই হিমালয় কন্যা দুহিতা মা দুর্গার মতোই যেন তিনি এসেছেন। মা দুর্গার মতোই তিনি যেন আমাদের ছেড়ে চলে যাবেন বিজয়া দশমীর পরেই। তার সমস্ত 7 তারিখে তিনি রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে সব কিছু তিনি উজাড় করে উইল করে দিলেন। তিনি জানতেন শরীরটি বোধহয় থাকবে না। নীলরতন সরকার ডাক্তার গেছেন, বিপিন বিহারী সরকার গেছেন ডাক্তার হিসাবে, তারা সবাই তার চিকিৎসা করছেন। সবাই আশা ছেড়ে দিয়েছেন, আর বোধহয় নিবেদিতা বাঁচবে না। অবলা বসুর কোলে শুয়ে রয়েছেন। 13 অক্টোবর ভোরবেলা তিনি নিজের মুখে উচ্চারণ করতে শুরু করলেন, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। আমার জীবন তরীটি দুলছে, কিন্তু আমি অবশ্যই সূর্য উদয় দেখবই। দার্জিলিং পূর্ব দিকের আকাশ খোলা রয়েছে, জানলাটি খোলা রয়েছে। সকাল 7:30টার সময় হঠাৎ সূর্য উদয় ঘটল। নিবেদিতার মুখ থেকে রক্তিম সূর্যের প্রভাতী আলোয়, রক্তিম আলোয় উদ্ভাসিত করে নিবেদিতার মুখ দিয়ে উচ্চারিত হতে থাকলো, ওম অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবিরাবিধি। নিবেদিতার শরীরটি চলে গেল হিমালয়ের কোলে। নিবেদিতা ফিরে গেলেন ভারত মাতার সাথে মিশে গেলেন নিবেদিতা। হিমালয়ের এক পাহাড় থেকে আর এক পাহাড়ে উচ্চারিত হতে লাগলো নিবেদিতার সেই মুখনিঃসৃত বাণী, ওম অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। নিবেদিতা আমাদের ছেড়ে চলে গেলেন 13 অক্টোবর 1911 খ্রিস্টাব্দে। রেখে গেলেন ভারতবর্ষের ইতিহাসের জন্য, ভারতবর্ষের মানুষের জন্য এক নতুন বর্ণময় ইতিহাস। যে ইতিহাস ভারতবর্ষ শরীর চলে যাওয়ার পরে ওইখান থেকে শোকস্তব্ধ বাঙালি তথা হিন্দু পরিবার, তাকে হিন্দু মতে সেখানে দাহ করা হয়েছিল দার্জিলিংয়েই। তাকে পরবর্তীকালে খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দজি তার একটি সুন্দর স্মৃতি মন্দির তৈরি করে দিয়েছেন। তার যেখানে দাহ হয়েছিল সেখানে একটি কথা আজও লেখা রয়েছে। সেই কথা দিয়ে শেষ করব। সেই কথাটি যুগ যুগ ধরে প্রাসঙ্গিক হয়ে থাকবে। নিবেদিতা ভারতবর্ষ যতদিন থাকবে পৃথিবীর ইতিহাসে এই নাম দুটি। নিবেদিতার ওই অস্থিভস্যের উপরে যে স্মৃতি মন্দিরটি নির্মাণ করা হয়েছিল সেখানে একটি চিহ্ন রাখা ছিল, সেটির নাম বজ্র চিহ্ন। বজ্র চিহ্নটির ইতিহাস আমরা সকলেই জানি। পৃথিবীর ইতিহাসে বজ্র চিহ্নটি সমস্ত ত্যাগের, সর্বস্ব ত্যাগের, সর্বোচ্চ ত্যাগের আত্মাহুতির নাম বজ্র চিহ্ন। সেটি দধিচি মুনির জীবন দিয়ে তিনি স্বর্গের দেবতাদের বাঁচাবার জন্য তার অস্থি দিয়ে যে অস্ত্রটি তৈরি হয়েছিল তার নাম বজ্র। ভারতবর্ষের ইতিহাসে এক বিখ্যাত ঘটনা।
সেই দধিচির মতো আত্মত্যাগ করেছেন নিবেদিতা ভারতবর্ষের জন্য। তাই সেই আত্মত্যাগের ওই বজ্র চিহ্নটি নিবেদিতার চিরকাল খুবই প্রিয় ছিল। আজও নিবেদিতা স্কুলের যে সিম্বলটি থাকে স্কুলে, সেই বজ্র চিহ্নটি জল করছে স্কুলে, আমরা লক্ষ্য করে দেখব। সেই নিবেদিতার ওই স্মৃতি মন্দিরতে যে কটি কথা লেখা রয়েছে সেটি দিয়ে শেষ করি। সেখানে লেখা রয়েছে, হেয়ার রিপোজ দ্য অ্যাসেস অফ সিস্টার নিবেদিতা হু গেভস হার অল টু ইন্ডিয়া। এইখানে সাহিত্য রয়েছে নিবেদিতার অস্থিভস্য তথা তার আত্মাটি, যিনি তার সমগ্র জীবনটি দিয়ে গেছেন ভারতবর্ষের জন্য। তাই যতদিন রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য বেঁচে শরীর নিয়ে আমরা পুজো করব, নিবেদিতাও তার আসনে একই আসনে পূজিত হবেন। কারণ নিবেদিতার শক্তি যে শ্রীরামকৃষ্ণের দ্বারাই সমৃদ্ধ শক্তি। দুটি চিঠি দিয়ে শেষ করা দরকার আমার মনে হয়। এই দুটি চিঠির মধ্যেই পাওয়া যাবে নিবেদিতা। এই বিষয়বস্তুর মধ্যে আমি রেখেছিলাম নিবেদিতার সমস্ত শক্তি শ্রীরামকৃষ্ণের মুক্তি শ্রীরামকৃষ্ণদেবের শক্তির দ্বারাই হয়েছিল। দুটি চিঠি দিয়ে শেষ করব। স্বামী বিবেকানন্দ পাশ্চাত্যে যখন ছিলেন 5ই নভেম্বর খ্রিস্টাব্দে ওই রিজলি ম্যানারে অলি বুলকে নিবেদিতাকে একটি গেরুয়া বস্ত্র দিয়ে নিবেদিতার মাথায় হাত রেখে যে কথাটি বলেছিলেন, একটি নারীর কাছ থেকে যে শক্তি আমার কাছে এসেছিল, আমার গুরুর কাছে এসেছিল, সেই শক্তি আর দুটি নারীর মধ্যে আজকে দিয়ে আমি তৃপ্ত হলাম এবং আমি আমার পাওয়া সেই খুশি হলাম। তোমরা এর দ্বারা যা সম্ভব তোমরা তাই করো। নিবেদিতা সেই বর্ষ সেবায় এই দ্বিতীয় চিঠিটি যেটি বলছি সেটিও শ্রীরামকৃষ্ণদেবের দ্বারাই স্বামী বিবেকানন্দ তাকে কিভাবে সমৃদ্ধ করেছিলেন তার ইঙ্গিত পাওয়া যাবে। 1902 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ কাশীতে রয়েছেন, সেখান থেকে একটি চিঠি লিখছেন। সেই চিঠিতে, তোমার হাতে হৃদয়ে মহামায়ার সমস্ত শক্তি সংহত হোক। শ্রীরামকৃষ্ণদেব যদি সত্য হন, তিনি যদি আমার জীবনে এসে থাকেন, তিনি আমাকে যে শক্তির দ্বারা সমৃদ্ধ করেছিলেন, আমি আজ বিশ্বের মানুষের কাছে খ্যাত হয়েছি, সেই শক্তির সহস্র গুণ তোমার মধ্যেও তার আশীর্বাদ স্বরূপ বর্ষিত হোক এবং শ্রীরামকৃষ্ণদেব শক্তিতেই তুমি দেশকে সমৃদ্ধ করো, দেশের মানুষের সেবা করো। অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের শক্তি নিবেদিতার শক্তি। এই কথাটি দিয়েই আমি শেষ করব। এই পূর্ণ জন্মদিনে 28শে ভারতবর্ষের মানুষ তাকে শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দের আসনে, পূজার আসনে বসিয়ে আমাদের ঈশ্বরীয় দৈব যোগী তথা ভারত মাতার যেন সন্তান রূপেই সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কথাটি, নিবেদিতা আসলে এদেশেরই মহাপুরুষদেরই আত্মাস্বরূপ। তিনি ভারতবর্ষে তার এই চিরপরিচিত ভালোবাসার জায়গাটি সেবার উদ্দেশ্যেই পাশ্চাত্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কারণ ভারতবর্ষের এই মিয়ে শক্তিতে সেটি সম্ভব হতো না, এদেশের সেবা। তাই তিনি পাশ্চাত্যে জন্মগ্রহণ করেছিলেন, পাশ্চাত্যের শক্তিতে বলিয়ান হয়ে, পাশ্চাত্যের শক্তিতে তার প্রিয় ভালোবাসার দেশ, তার পূর্বজন্মের আত্মার আত্মীয়দের সাথে একসাথে কাটাবার জন্য তাদের সেবার উদ্দেশ্যে তিনি ভারতবর্ষে এসেছিলেন। অর্থাৎ ভারতবর্ষের আত্মাই পাশ্চাত্যের শক্তিতে বলিয়ান হয়ে এদেশের সেবায় আত্মনিয়োগ করেছেন। আজকের অনুষ্ঠান আলোচনাটি গদাধর আশ্রমের শতবর্ষ উপলক্ষে এবং নিবেদিতার জন্মদিন উপলক্ষে করলাম। সকলে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানবেন। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ধন্যবাদ।